পশ্চিমবঙ্গ পুরো চলছে ওই ক্ষুদ্র মাঝারি শিল্প, তাও কি মানে বড় শিল্প তো নেই। এবং এই বাজেটের ফলে যেসব মাঝারি ক্ষুদ্র শিল্পের উপরে যে অ্যামাউন্টটা অ্যালোকেট করা হয়েছে 40,000 কোটি টাকা যেটা বললাম, সেটা কিন্তু আখিরে এই পশ্চিমবাংলার যেসব ছোট ছোট ইউনিট গুলো আছে তাদের কিন্তু হেল্পই করবে। 1,000 টাকা করে দিয়ে হয়তো আমি যেটা বলে আসছি যে হয়তো ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট ওরা দেখছে, কিন্তু ভবিষ্যতে এরকম ভাবে চলতে থাকলে তোমার যে আমরা যেটা ফিসকাল ডেফিসিট বলছি, স্টেট ফিসকাল ডেফিসিটটা এত পড়ে যাবে যে সেই পয়সাটা দেওয়ারও কিন্তু পয়সা গভর্নমেন্টে থাকবে না। সব মেলা টেলা করে লোকেদের অন্যভাবে মানে ব্যস্ত রাখার কলকারখানা আর কি। তো আনফরচুনেটলি এটাই পশ্চিমবঙ্গে হচ্ছে, যেখানে আমরা দেখছি যেহেতু কোনো শিল্প নেই, আমাদের মতো বা যারা একটু পড়াশোনা করেছে তারা কিন্তু সবাই বাইরে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে কেন আমার স্টেটের বাইরে যেতে হবে? ইন্ডাস্ট্রির দিক থেকে রাজ্যের কোনো সেরকম আমি তো পলিসি দেখিনি আর কি। ক্যাম্পেইন কলিং মিডিয়াতে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। কেন্দ্রীয় বাজেট যার দিকে গোটা দেশ তো বটে, বিশেষ করে বাংলার অর্থাৎ আমাদের রাজ্যের নজর এই কারণেই রয়েছে এটিকে। তার কারণ হচ্ছে স্বভাবতই 26-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রের বাজেট কি হয় সেদিকে কিন্তু গোটা বাংলাবাসীর যেরকম নজর ছিল, তেমনি গোটা দেশবাসীর কাছে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে উঠে এসেছে বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু অর্থনৈতিক মহল এই বাজেট নিয়ে তারা কি বলছেন, তারা কি বিশ্লেষণ করছেন, সেই সমস্ত বিষয় নিয়ে এই এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা হবে। এই বাজেট জনমুখী বাজেট নাকি এই বাজেটে সাধারণ মানুষের খুব একটা ফায়দা এবারে অন্তত হলো না, তাই নিয়ে বিতর্কের ঝড় ইতিমধ্যে তুঙ্গে। বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক নীলাঞ্জন বণিক এবং তিনি হলেন সিনিয়র ইকোনমিস্ট মহিন্দ্রা ইউনিভার্সিটির, তিনি প্রফেসর। অনেক অনেক স্বাগত আপনাকে স্যার আমাদের এই পর্দায়। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো স্যার একদম সরাসরি আমাদের বিশ্লেষণ পর্বে চলে যাই, কারণ 26-এর নির্বাচন বাংলায় এবং যার জন্য কেন্দ্রীয় বাজেটের দিকে স্বভাবতই বাংলাবাসীর নজর ছিল। এবং প্রথমেই যেই ওপেনিং যে প্রশ্নটা আর কি একদম এক কথায় বলা যেতেই পারে যে আপনাকে করতেই হচ্ছে, যে এই বাজেটে কি সত্যি সত্যি বাংলাকে নতুন দিশা দেখানোর একটি বাজেট হলো, কি মনে করেন? দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে তুমি ইমিডিয়েটলি কি বেনিফিট পাচ্ছ, আরেকটা হচ্ছে আমি কি ভবিষ্যতে আজকের তারিখে দাঁড়িয়ে যেসব পলিসি গুলো নেওয়া হচ্ছে তার বেনিফিট গুলো কি আমি ভবিষ্যতে পাবো। এবং আজকের বাজেট যদি দেখা হয়, এটা কিন্তু ওই যেটা আজকের তারিখে দাঁড়িয়ে কিছু পলিসি নেওয়া হচ্ছে ভবিষ্যতের দিকে। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। আজকে অনেকেই হয়তো হতাশ হয়েছেন যারা স্টক মার্কেটে টাকা নিবেশ করেছেন, কারণ স্টক মার্কেট নেমেছে। কারণ সবাই ভাবছিল যে স্টক মার্কেটে যখন ইনভেস্ট করা হয় তখন ওই ক্যাপিটাল গেইন বলে একটা ব্যাপার থাকে, মানে তুমি যে দামে কিনছো এবং যে দামে বেচছো তার যে প্রফিটটা হয়, যে শেয়ার বেচার যে প্রফিটটা, তার উপরে একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হতে পারে যদি তুমি সেই শেয়ারটাকে 1 বছরের মধ্যে বেচে দাও। আরেকটা হতে পারে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যদি সেই শেয়ারটা 1 বছর ধরে রাখা হয় এবং তারপরে বেচা হয়। এবং সবাই ভেবেছিল আজকের বাজেটে, কারণ গত সেপ্টেম্বর 2024 থেকে তুমি যদি ধরে নাও স্টক মার্কেট কিন্তু কোনো রিটার্নই দেয়নি। উল্টে যেটা দেখা গেছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা প্রত্যেক মাসে কেন প্রায় প্রত্যেক দিনই ওরা বেচে গেছে এবং বেচে বেরিয়ে যাচ্ছিল। এবং তার ফলে যেটা দেখা যাচ্ছিল বা এখনো আছে সেটা, যে আমাদের যে এক্সচেঞ্জ রেট তার ভ্যালুটা ক্রমবর্ধমান কিন্তু ভ্যালু লস করছিল। এখন আমি 2024-এর কথা ধরে যদি বলি, তখন $1 সঙ্গে তুমি যদি আমাদের রুপির ভ্যালুয়েশন করো তখন 70 টাকার মতো পেতে। এখন সেখানে $1 জায়গায় আমি পাচ্ছি 92 টাকা, মানে একটা বড় ধরনের রুপি ভ্যালু ডেপ্রিসিয়েট করেছে। এখান থেকে দেখতে গেলে সবাই ভেবেছিল যে স্টক মার্কেটে যদি কিছু সুবিধা দেওয়া হয় তাহলে ইমিডিয়েটলি কোনো একটা ইম্প্যাক্ট হবে, সেটা ইমিডিয়েট ইম্প্যাক্টের কথা যেটা আমি আমার বলার শুরুতেই বললাম। কিন্তু তুমি যদি সেটাকে বাদ দাও এবং দেখো যে ফাইন্যান্স মিনিস্টার কি কি করেছে,
এবং তার ফল কি হতে পারে ভবিষ্যতে, তাতে কিন্তু কয়েকটা ভালো দিক উঠে আসছে। যেমন ধরো ফিসক্যাল ডেফিসিট বলে একটা আমাদের ব্যাপার আছে। ফিসক্যাল ডেফিসিট খুব মানে সহজ ভাষায় বলতে গেলে গভর্নমেন্ট কতটা ধার নিচ্ছে, এবং গভর্নমেন্ট যদি ধারই নিয়ে যায় আর যদি কোনো সারা জীবন ধার নিয়ে যায় তাহলে কি হবে, ওটা মুদ্রাস্ফীতিতে দেখা দেয় আর কি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু আমাদের যে ফিসক্যাল ডেফিসিটের যে টাকে অনেকটাই কন্ট্রোল করেছে। এটা এখন 4.3% অফ ফিসক্যাল ডেফিসিট, যেটা তুমি যদি বিদেশের অনেক অর্থনীতি দেখো, যেরকম ইউএস দেখো বা জাপান দেখো বা চায়না দেখো বা ফ্রান্স দেখো, ইউরোপের অনেক দেশে দেখবে ফিসক্যাল ডেফিসিট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি কিন্তু 100% উপরে ছাড়িয়ে গেছে। সেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে এখনো কিন্তু আমরা সেটা 78 থেকে 79% ধরে রাখতে পেরেছি। এর ফলে যেটা দেখা যাচ্ছে, তুমি দেখো যে মুদ্রাস্ফীতিটা কিন্তু অতটা বাড়েনি। সুতরাং সেই থেকে একটা ভালো জিনিস হয়েছে, ফিসক্যাল ডেফিসিটটাকে কন্ট্রোল রাখা উনি চেষ্টা করেছেন। দ্বিতীয় আরেকটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা যেটা ইংলিশে বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, আমি কতটা তোমার রোড বানালাম, কতটা আমি রেলওয়ের জন্য রেলওয়ে লাইন বানালাম, কতটা আমি তোমার ইন্ডাস্ট্রি হাব করলাম, কতটা আমি নদীপথের কানেকশন গুলো করলাম, এইগুলো যদি দেখা যায়, তুমি দেখবে এবছরের বাজেটে 12 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য। এবং ক্যাপিটাল সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু ইমিডিয়েটলি তুমি ইম্প্যাক্টটা দেখতে পাবে না, এটার ইম্প্যাক্ট আসবে ভবিষ্যতে। কারণ যখনই ধরো তোমার একটা কারখানা রয়েছে, সেই কারখানার কোনো পরিকাঠামো নেই যে তোমাকে ওই কারখানা থেকে যে তুমি মাল প্রডিউস করছো সেটাকে তোমাকে হয় শিপে করে বা এয়ারপ্লেন করে বাইরের তুমি যদি এক্সপোর্ট করতে চাও সেটা করতে হবে, এবং তুমি যদি এক্সপোর্ট নাও বা করো, তোমাকে যদি তোমার কারখানা থেকে মাল ধরো গুজরাট বা তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে পাঠাতে হয়, তোমার ভালো একটা রাস্তার প্রয়োজন হবে। তো সেইগুলো পরিকাঠামোর দিক দিয়ে কিন্তু বাজেটে ঢেলে মানে খরচ করার কথা বলা হয়েছে। তার ফলে যেটা হবে, ইমিডিয়েটলি ইম্প্যাক্ট যদিও আমাদের সামনে দেখা দিচ্ছে না, কিন্তু এই যে 12 লাখ কোটি কথা বললাম, এমনকি 6-7 বছর আগেও এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা ছিল অ্যারাউন্ড 4 থেকে 5 লক্ষ কোটি। সেখান থেকে যে এটা বেড়ে দাঁড়িয়েছে 12 লক্ষ কোটি টাকা, এটা বেসিক্যালি বলার চেষ্টা করছে গভর্নমেন্ট কিন্তু লং টার্ম গ্রোথের দিকে চোখ রেখেই তোমার এই ইনভেস্টমেন্ট গুলো করার চেষ্টা করছে। যেরকম ধরো ডানকুনি থেকে যে আমি শুনলাম সুরাটের যে ফ্রেট করে, আমাকে যদি আমার এখানে কোনো মানে এটা আনফরচুনেট পার্ট যে পশ্চিমবাংলায় সেরকম এখনো অব্দি শিল্পায়ন মানে গড়ে ওঠেনি, কিন্তু ধরো ইঙ্গিত দিচ্ছে যে কোনো কারণে যদি শিল্পায়ন করার চেষ্টা সরকার করে, তাহলে যে পরিকাঠামো সেটা কিন্তু ভালোভাবে আমরা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে স্যার আপনি কি বলতে চাইছেন এটা একটা গেম চেঞ্জার হিসাবে আগামী দিনে ধরা দিতে চলেছে বাংলার জন্য? কমন ম্যান তোমার আর আমার মতো গেম চেঞ্জার গুলো এই মানে যখন লং টার্ম গ্রোথের কথা বলছি, এগুলো কি ইমিডিয়েট ইম্প্যাক্ট যেহেতু আসছে না, কিন্তু ভবিষ্যতে লোক বুঝবে যে কতটা ভালো হচ্ছে। যেমন তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, যখন প্রথমে বুলেট ট্রেন বা আমাদের এখন যেটা বন্দে ভারত এর জন্য পয়সা দেওয়া হয়েছিল রেলওয়ের খাতিরে, বন্দে ভারত কিন্তু চালু হতে 3 থেকে 4 বছর লেগেছিল। কিন্তু যখন ইনিশিয়ালি পয়সাটা দেওয়া হয়েছিল, তখন কিন্তু কেউ সেটা অতটা মানে অ্যাপ্রিসিয়েট করতে পারেনি। তার কারণ হচ্ছে ইমিডিয়েট আমি তার ফল দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে ইনভেস্টমেন্ট হচ্ছে পরিকাঠামো তৈরি করতে, আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই বাজেটে, ট্যুরিজম সেক্টরের উপরে একটা খুব জোর দেওয়া হয়েছে। এবার তুমি যদি ট্যুরিজম সেক্টরটা দেখো, এটা এমন একটা সেক্টর, আমরা এখনই খুবই কমপ্লেন করি যে আমরা চাকরি পাচ্ছি না, কিন্তু ট্যুরিজম সেক্টরটা এমন একটা সেক্টর যেটা এক্সপ্যানশন করার অনেক স্কোপ রয়েছে। তোমাকে কয়েকটা নাম্বার দিয়ে বলি, আমি যদি ছোট ছোট ইউরোপিয়ান দেশগুলো দেখি, যেরকম স্পেন আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, তুমি জানো প্রত্যেক বছরে ফ্রান্সে প্রায় 90 মিলিয়ন লোক যায় ঘুরতে। স্পেনে যদি বলি প্রায় 80 মিলিয়ন লোক যায় ঘুরতে। সেখানে দাঁড়িয়ে, এবং এই ইউরোপিয়ান দেশগুলো না, মানে আমাদের যেসব ভারতের স্টেটগুলো রয়েছে তার তুলনায় কিন্তু সাইজে ছোট,
কিন্তু আমি যদি পুরো ভারতবর্ষকে দেখি সেখানে মাত্র 10 মিলিয়ন, যেখানে ওই ইউরোপের মতো দেশ, ছোট ছোট দেশগুলোতে 100 মিলিয়নের কাছাকাছি লোক যায় ঘুরতে, সেখানে আমাদের খালি 10 মিলিয়ন আসে। তো এই হেন জায়গায় দাঁড়িয়ে যদি ফাইন্যান্স মিনিস্টার ট্যুরিজমের উপরে একটা বড় অ্যামাউন্ট ইয়ে করে, স্পেন্ড করার কথা ভাবে, সেটা নিশ্চয়ই ভালো জিনিস। তার কারণ হচ্ছে, আমি যেটা বলছি, ট্যুরিজম সেক্টরে গাইড হিসাবে কাজ করতে গেলে কিন্তু তোমার কিন্তু অতটা স্কিল লাগছে না, যেটা তোমার আইটি সেক্টরে কাজ করতে গেলে লাগবে, বা সেরকম ধরো মেডিকেল সেক্টরে কাজ করতে গেলে লাগবে, বা ইঞ্জিনিয়ার হতে লাগে। সেই জায়গায় আমি খুব অল্প পয়সা দিয়ে বা পয়সা, আরেকটা জিনিস যেটা প্যারামেডিক্স মানে হোস্টেল, জেলায় জেলায় হোস্টেল গড়ে তোলার কথা বলা হচ্ছে। ইন্ডিয়াতে যেটা দেখা যাচ্ছে, ইন পার্টিকুলার তুমি যদি সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে আসো, মানে যে আমাদের যে সাদার্ন পার্ট অফ ইন্ডিয়ার যে স্টেট গুলো, সেগুলো তো খুব মানে জোর গতি এগিয়ে যাচ্ছে, এবং এখানে ম্যাক্সিমাম যারা লোক আছে তারা কিন্তু বিদেশে থাকে, এবং তাদের মা বাবাকে দেখার জন্য কিন্তু এখানে মানে লোক নেই। তো আমাদের ইন্ডিয়া কেন, তুমি যদি জাপান বলো, সাউথ কোরিয়া বলো, বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো বলো, সেখানে এই নার্স টাইপের জব প্রচুর ডিমান্ড। আমরা যদি সেরকম একটা পরিকাঠামো গড়ে তুলতে পারি, এবং নার্স হতে গেলে কিন্তু অতটাও বেশি তোমাকে যেরকম একটা ডাক্তার হতে যতটা পরিশ্রম করতে হয়, যতটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা কিন্তু নার্স হতে গেলে অতটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমার যেতে হচ্ছে না। একই সঙ্গে আমি কিন্তু খুব সহজেই খুব ভালো একটা আমার ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। তো এইসব যদি দেখো, সেটাই আমি প্রথমেই বলার চেষ্টা করছিলাম, যে ইমিডিয়েট ইম্প্যাক্ট তুমি দেখতে পাবে না, কিন্তু যে লং টার্ম যেটা কথা ভেবে বাজেটটা করা হয়েছে, সেটা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে যদি আমি যোগ করি, তাহলে মোটামুটির উপরে বাজেট কিন্তু খারাপ হয়নি। আরো দুটো উদাহরণ দিয়ে আমি এই প্রথম বক্তব্যটা শেষ করছি, বক্তব্যটা। সেটা হচ্ছে, কোভিডের সময় যেটা দেখা গিয়েছিল, আমাদের কিন্তু অনেক সময় যে, যদিও ভারতবর্ষ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ জেনেরিক মেডিসিন, তুমি যদি জেনেরিক মেডিসিনের তুলনা করো, আমরা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচার। কোভিডের সময় সেই জেনেরিক মেডিসিন সেক্টরটাই কিন্তু প্রায় বন্ধের মুখে এসে গেছিল। তার কারণ হচ্ছে, চায়না থেকে জেনেরিক মেডিসিন বানাতে কি লাগে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বলে একটা ইনপুট লাগে, এবং ম্যাক্সিমাম সেটা আসে চায়না থেকে। এবার ফাইন্যান্স মিনিস্টার যেটা বলছে, আমরা কেন বাইরের দেশের উপরে নির্ভরশীল হব, তার জন্য এবার ও কিন্তু কয়েকটা স্টেপ নিয়েছে, যেখানে বলা হচ্ছে যে জেনেরিক মেডিসিনের জন্য এপিআই যেটা দরকার হয়, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, সেটা আমরা দেশেই বানাবো। তারপরে তোমার ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গুডস এর জন্য যেসব ধরো মাইক্রোচিপস, ধরো সার্কিট বোর্ড, এইগুলো বানানোর জন্য কিন্তু দেশের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এমএসএমই সেক্টর ইন পার্টিকুলার, যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যাদের বলি আর কি, তাদের জন্য প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ইমিডিয়েট তুমি ইম্প্যাক্ট পাবে না, কিন্তু তুমি যদি সব একসঙ্গে জোড়ো, তাহলে মোটামুটি দেখবে বাজেটটা কিন্তু ভালোই হয়েছে। ইনফ্যাক্ট লং টার্ম প্রসেসে এটা একটা অত্যন্ত মানে ফলপ্রসূ হবে আর কি বলে মনে হয় আপনার? একদম একদম, কারণ পশ্চিমবঙ্গে তো এখনো দেখো না, পশ্চিমবঙ্গ পুরো চলছে ওই ক্ষুদ্র মাঝারি শিল্প, তাও কি মানে বড় শিল্প তো নেই। এবং এই বাজেটের ফলে যেসব মাঝারি ক্ষুদ্র শিল্পের উপরে যে অ্যামাউন্টটা অ্যালোকেট করা হয়েছে, 40,000 কোটি টাকা যেটা বললাম, সেটা কিন্তু আখিরে এই পশ্চিমবাংলার যেসব ছোট ছোট ইউনিট গুলো আছে, তাদের কিন্তু হেল্পই করবে। স্যার, তাহলে কি আপনি এইটা কোথাও না কোথাও মনে করছেন যে কেন্দ্র বাংলাকে জাতীয় অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে চাইছে? অবশ্যই, কারণ তুমি যদি দেখো, আরেকটা জিনিস বলা হলো না, আমাদের স্বাস্থ্য বা এডুকেশন, শিক্ষা, এই দুটো যদি আমাদের মেইন জিনিস দেখা হয়, তুমি গ্রামে গঞ্জে যাও, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গুলোতে, তুমি ডাক্তারের কথা ছেড়েই দাও, ডাক্তার তো পাবেই না, প্যারামেডিক্স যাদের পাওয়ার কথা, তাদেরও মানে তুমি হয়তো দেখতে পাবে না। এবং এই যেটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গুলো কিসে সব থেকে কাজে লাগে জানো, যখন আমাদের প্রেগনেন্সি পিরিয়ডে যখন ওমেনরা বাচ্চা প্রসব করে, তখন এইটা সব থেকে
একটা বড় জিনিস হয়ে দাঁড়ায়, এবং সেখানে গিয়ে আমি যদি কোনো বেসিক স্ট্রাকচার না খুঁজে পাই তখনই মুশকিল পড়ে। তো সুতরাং এই যে নার্সিং এর উপরে জোর দেওয়া, সুতরাং এই যে ছোট ছোট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আরো গড়ে দেওয়ার জন্য টাকা দেওয়া, এইগুলো কিন্তু মানে চট করে তোমার চোখে আসবে না, কিন্তু সেদিক থেকে কিন্তু বাজেটটা চেষ্টা করছে। এবং যেটা চট করে চোখে এসছে আজকে, যেটা নিয়ে অনেকেই বলছে যে বাজেট খুবই বাজে হয়েছে, কারণ স্টক মার্কেটটা ফল করেছে। তো তোমাকে যেটা ভাবতে হবে যে আমাকে কি লং টার্ম বাজেট কিছু দিশা দেখালো, না শর্ট টার্মে কিছু দিশা দেখালো। সেই দিক থেকে আমি বলবো বাজেট কিন্তু লং টার্ম দিশা দেখাচ্ছে, এবং বাজেট কিন্তু কিছু কিছু আবার আমি এবার কৃষি ক্ষেত্রে আসি। কৃষি ক্ষেত্রে দেখবে বাজেট বলেছে যারা ধরো নারকেল, যারা ধরো অ্যালমন্ডস, যারা ধরো জুট, এইসব প্রান্তিক চাষিরা যেসব কৃষির উপরে নির্ভরশীল, তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু বাজেটে একটা দিশা দেখানো হয়েছে। কারণ আমাদের ইন্ডিয়ার যদি তুমি যারা কৃষক আছে তাদের প্রোডাক্টিভিটি দেখো, কম্পেয়ার টু আমেরিকা, কম্পেয়ার টু চায়না, কম্পেয়ার টু ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের প্রোডাক্টিভিটি কিন্তু তাদের 30% নয় আর কি। মানে আমেরিকাতে একই জমির উপরে যদি 100 টাকার আলু ফলন হয়, আমাদের কিন্তু ওই এক জমির উপরে হয়তো আমি মেরে কেটে 30 টাকার আলু ফলন করতে পারবো, কারণ আমাদের প্রোডাক্টিভিটিটা এতই কম। সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট যে ভাবছে যে, এবং এই প্রোডাক্ট গুলো নারকেল যেগুলো বললাম, অ্যালমন্ডস, কাজু, জুট, এগুলো কিন্তু হাই ভ্যালুড আইটেম। আলটিমেটলি গভর্নমেন্ট চাইছে যাতে এই প্রান্তিক চাষিরা তাদেরও ইনকামটা বা একটু বাড়ে আর কি। সেদিক থেকে আমি বলবো যে বাজেটটা ভালোই হয়েছে মোটামুটি। স্যার, আপনি এমএসএমই এর কথা বলছিলেন এবং এক্ষুনি যে জুট শিল্প মানে পাট শিল্পের কথা বলছিলেন। আমরা জানি যে পাট শিল্পর দিক থেকে যদি দেখতে চাই তাহলে বাংলা হচ্ছে গোটা ভারতের সর্বোৎকৃষ্ট পাট শিল্পজাত দ্রব্যের একটি শিল্প কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। যেরকমটা আমরা জানি যে ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি যে হুগলি নদীর দুই তীরে পাট শিল্পের এই যে এত উন্নতি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আজকে একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, পাট শিল্প এখন ধুঁকছে, পাট শিল্পজাত দ্রব্য এক কথায় বলা যায় যে ফসিলের মতন পরিণত হতে চলেছে আর কি আগামী দিনে। তবে কেন্দ্রের এই যে এই বাজেটের ফলে কি আপনার কোথাও না কোথাও মনে হয় যে জুট শিল্প আবার তার পুরনো সেই গৌরব, সেই মর্যাদা ফিরে পেতে চলেছে? দেখো, পুরনো গৌরব ফিরে যেতে যদি পেতে চায়, এখানে খালি সেন্ট্রাল মানে ফান্ড দেবে তাতে কিন্তু হবে না। মানে স্টেট গভর্নমেন্টেরও একটা প্রোঅ্যাক্টিভ রোল থাকা দরকার। এবং আনফরচুনেটলি যেটা তোমার লেফট ফ্রন্ট গভর্নমেন্ট থেকে দেখা যাচ্ছে, যেটা তোমার মিডল অফ 70s এ 70 দশকে মাঝামাঝি যেটা শুরু হয়েছিল, যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছিল, যেখানে একের পর এক ব্যবসায়িক শিল্প পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। তুমি পাট শিল্প কেন, তুমি যদি ভাবো তো, তুমি যদি সিঙ্গুরে যদি টাটার কারখানাটা হতো, কত লোকের, মানে শুধু লোকের চাকরি না, এখানে আমরা যেটা বলি যে একটা ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিম, মানে যে কারখানা তো খালি কারখানা নয়, কারখানা তো ছোট ছোট অনুসারী শিল্পের ক্ষেত্রেও অনেকটা বেশি ফলপ্রসূ হতো আর কি, ফলপ্রসূ হতো। তো সেখানে দাঁড়িয়ে তুমি কৃষকদের জন্য জমি অধিগ্রহণ করলে, কিন্তু আলটিমেটলি দেখা গেল সেই জমিতে অলরেডি এত পলিউশন হয়ে ভরে পড়ে আছে, সিমেন্ট, বালি, চুন, আদৌ কিছু হলো না। সুতরাং আলটিমেটলি মানে আমি তো পাট শিল্প তো অনেক কম, মানে যদি মানে কোনো একটা সদিচ্ছা থাকে, আমরা যদি কোনো শিল্পায়ন করতে পারি, তাহলে এই অবস্থা হবে না। কারণ এখন যেটা হচ্ছে, তুমি মানে মা বোনদের 1000 টাকা করে দিয়ে হয়তো, আমি যেটা বলে আসছি যে হয়তো ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট ওরা দেখছে, কিন্তু ভবিষ্যতে এরকম ভাবে চলতে থাকলে তোমার যে আমরা যেটা ফিসকাল ডেফিসিট বলছি, স্টেট ফিসকাল ডেফিসিটটা এত পড়ে যাবে যে সেই পয়সাটা দেওয়ারও কিন্তু পয়সা গভর্নমেন্টে থাকবে না। এবং তখন যেটা হবে, তাহলে মনে হয় যে এটা রাজ্য সরকারের ব্যর্থতা পুরোটাই। এবং ব্যর্থতা, এটা সংকীর্ণ, তুমি পলিটিক্স বলো বা ব্যর্থতা বলো, এবং রাজ্য সরকারও যারা চালাচ্ছেন তারাও তো অতটা বোকা নয়, কিন্তু নিশ্চয়ই তারা কিছু ভাবনা চিন্তা করে এই স্ট্র্যাটেজি নিয়েছে যে ঠিক আছে, আমরা অন্যদের শিক্ষা কম দিতে পারি বা অন্যদের
শিল্পায়ন না করতে পারি, হয়তো তারা আরো বেশি আমাদের কথা শুনবে, আমাদের দান নেবে, এবং সেইভাবেই আমি কন্টিনিউয়াসলি আমার ইয়েটা চালাবো। কিন্তু আলটিমেটলি তুমি যদি দেখো, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দিল্লিতে আপ গভর্নমেন্ট প্রথম দিকে কিন্তু প্রচুর এসব তোমার ফ্রি ক্যাশ ট্রান্সফার, যেটা আমরা বলি আর কি, যেটা আমাদের এখানে কন্যাশ্রী প্রকল্প বলো, যাই প্রকল্প বলো, যেভাবে মা বোনদের টাকা দেওয়া হচ্ছে, সেটা দিয়ে চালু করেছিল। ইভেন্চুয়ালি যেটা হলো, এবং সুন্দর একটা স্টাডিতে দেখা যাচ্ছে, তুমি যখনই এসব বিনা পয়সায় টাকা দিচ্ছ, তখন অন্য খাতে, মানে ধরো হেলথের বা তোমার শিক্ষা, আমার স্বাস্থ্য, এইসব খাতের থেকে টাকা নিয়েই কিন্তু এসব বিনা পয়সায় তুমি দিচ্ছ। তার ফলে কি হবে, অন্যান্য তোমার স্কুলের অবস্থা, মানে স্কুলের পরিকাঠামো একদম ফেল করে যাবে। স্বাস্থ্য কেন্দ্রে যেরকম আমি বলছিলাম, তুমি যাও, হয়তো কোনো প্যারামেডিক্সও দেখতে পাবে না। তার কারণ মানে স্টেট গভর্নমেন্টের কাছে খালি সেন্ট্রাল টাকা দিলেই তো হবে না, এটা কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ছে, মানে সেন্ট্রাল এবং স্টেট দুজনকেই টাকা ঢেলে তোমার সেই ব্যবসাটা চালাতে হবে। এবার যদি স্টেট গভর্নমেন্ট খালি ধরো তোমার এইসব অনুদান দিয়েই তার টাকা ফুরিয়ে যায়, তাহলে সে কত টাকা দেবে, শিক্ষাতে কত টাকা দেবে, বা পরিকাঠামোতে কত টাকা দেবে। এমনকি ডিএ আন্দোলন, ডিএ আন্দোলনকারী থেকে আশা কর্মীরা যারা পথে নেমেছেন আজকে, তাদের ওই একটাই বক্তব্য যে আপনি ক্লাবকে অনুদান দিচ্ছেন পুজো করার জন্য, তাহলে আমাদের প্রাপ্য থেকে কেন বঞ্চিত করছেন? একদম তাই। এবং তুমি দেখো না, মানে আমি এখন তো কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকি, আমি কলকাতার বাইরে প্রায় 1995 থেকেই, এবং যখনই আমি কলকাতায় যাই, যেটা আমি অন্য কোথাও দেখি না, পাড়ায় পাড়ায় মেলা হচ্ছে। এবং পাড়ায় পাড়ায় মেলা হচ্ছে মানে কি, এবার এটা তুমি যদি হিস্টোরিক্যালি ভাবো, যে যখন লোকের কোনো রুজি রোজগার থাকে না, যখন তোমার লোকেরা খুব ডিপ্রেসড হয়ে পড়ে, তখন এইসব মেলা টেলা করে লোকেদের অন্যভাবে মানে ব্যস্ত রাখার কলকারখানা আর কি। তো আনফরচুনেটলি এটাই পশ্চিমবঙ্গে হচ্ছে, যেখানে আমরা দেখছি যেহেতু কোনো শিল্প নেই, আমাদের মতো বা যারা একটু পড়াশোনা করেছে তারা কিন্তু সবাই বাইরে চলে যাচ্ছে। এই গতিটা কিন্তু খুবই বাজে গতি। এবং কলকাতায় এখন যারা রয়ে গেছে, তুমি যা দেখো, ডাক্তার, লয়ার বা পুলিশ, এই ছাড়া তো আর, মানে এর মধ্যে লয়ার আর ডাক্তাররাই হয়তো কিছু প্রাইভেট প্র্যাকটিস করছেন, কিন্তু এছাড়া কোনো মেধাবী যারা সোকল প্রফেশনাল লোকেরা কিন্তু কলকাতায় টিকতে পারেনি, তারা সবাই তাদের রুজি রোজগারের জন্য বাইরে চলে গেছে। এবং কি, তুমি যদি পরিযায়ী শ্রমিক দেখো, যে যার কারণে আমরা অনেক সময় শুনে থাকি যে বাংলাদেশি নামে ইয়ে করে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে, আমাকে কেন আমার স্টেটের বাইরে যেতে হবে? এবং এইটা পরিযায়ী শ্রমিক না, তুমি যে কোনো শ্রমিক, আমিও একজন শ্রমিক, কিন্তু হয়তো আমি হোয়াইট কলার ওয়ার্কার্স অ্যাজ অপোজ টু ওয়ার্কার্স। কিন্তু তুমি স্কিল লেবার দেখো, আনস্কিল লেবার দেখো, সবাইকেই কিন্তু পশ্চিমবাংলার বাইরে আসতে হচ্ছে তাদের রুজি রোজগার করার জন্য। ভালো অপরচুনিটি খোঁজার জন্য, মানে বাংলা ছাড়া তাদেরকে হতেই হচ্ছে। এটাই আপনি সেই 10,000 কোটি টাকার এই যে এমএসএমই ফান্ড, এটা কি বাংলার ছোট শিল্পকে বাঁচাতে পারবে বলে আপনার মনে হয়? বাঁচাতে তো পারা উচিত। দেখো, বাংলার শিল্প বলতে তো এখন আমি রিসেন্টলি বাংলার গ্রোথ রেট দেখছিলাম, স্টেট জিডিপির যে গ্রোথ রেট সেটা দেখছিলাম। এখানে দেখা যাচ্ছে যে বাংলার যে গ্রোথ রেটটা, সেটা বিহার, ঝাড়খণ্ড থেকেও পিছিয়ে পড়ছে। এবং বাঁচাতে পারবে কিনা, এটা কিন্তু খুব একটা, আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। কারণ এইভাবে চলতে থাকলে, এবং সরকার মানে যদি কোনো একটা প্রোঅ্যাক্টিভ স্টান্স না নেয়, তাহলে কিন্তু এটা মুশকিল হয়ে যাবে। যে কর্মসংস্থান যদি নাই হতে পারে, তাহলে তুমি যতই অনুদান দাও না কেন, আলটিমেটলি তো সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, কোন ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে না। এবার যদি ধরো আমি কোন সাউথের স্টেট গুলোর কথা ধরে বলি, এখানে একটা কনসেপ্ট আছে প্লাগ অ্যান্ড প্লে ইনফ্রাস্ট্রাকচার। প্লাগ অ্যান্ড প্লে ইনফ্রাস্ট্রাকচার, আমি ধরো কোনো একটা ব্যবসা করতে চাইলাম, আমাকে সরকার জমি দিচ্ছে না, তার জন্য
জমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স থেকে আরম্ভ করে জল দেওয়া থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি কানেকশন থেকে আরম্ভ করে সবই কিন্তু সিঙ্গেল উইন্ডোতে হয়ে যাচ্ছে। মানে আমাকে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে ছুটে ছুটে যেতে হচ্ছে না, সবই একটা ছাতার তলায় সবকিছু আমি পেয়ে যাচ্ছি একটা ইন্ডাস্ট্রি রান করার জন্য যা যা প্রয়োজন। এইটা কি তুমি পশ্চিমবাংলায় হতে পারে এরকম কি ভাবতে পারো? আজকের দিনে তো হচ্ছে না, এই মুহূর্তে তো সেরকম কোনো দিশা দেখতে পাচ্ছি না। হবে কিনা সেটাও আমি জানি না। হ্যাঁ, সেটা একটা বড় প্রশ্ন আর কি, যদি অন্যরকম ভাবে না হয় তো। হ্যাঁ, এবার সেটা হলে আরেকটা প্রবলেম কি হচ্ছে, এখন ধরো বিদেশ থেকে কোনো অর্থ আসছে, ধরো কথার কথা বলছি যে ধরো ফিয়েট কোম্পানি বা ধরো হন্ডা কোম্পানি বা হুন্ডাই কোম্পানি একটা কারখানা, এবার তার কাছে অপরচুনিটি রয়েছে যে পশ্চিমবাংলায় কারখানা করব না তামিলনাড়ুতে গিয়ে কারখানা করব। তখন তামিলনাড়ু বলবে আমি তোমাকে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সে প্লাগ অ্যান্ড প্লে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, এবং তারা দেখছে খবরের কাগজে বা অন্য কোথাও যে, কারণ ইনভেস্ট করার আগে সবাই একটা ডিউ ডিলিজেন্স করে যে কোথায় কি অবস্থা সেটা করে, এবং তারা যদি পশ্চিমবাংলার সাথে ধরো তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানার একটা কম্পারিজন করে, তুমি দেখবে চান্সেস আর ভেরি লো। ইনফ্যাক্ট পশ্চিমবাংলায় একটাও তুমি উদাহরণ দিতে পারো যে বড় কোনো বিদেশি কোম্পানি তাদের ইন্ডাস্ট্রি করেছে? আমি তো জানি না। একদমই। স্যার, এই প্রসঙ্গে আরেকটি বিষয় উঠেই আসে, সেটা হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চল। আমরা জানি যে দুর্গাপুর শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের অন্যতম শিল্প ক্লাস্টার হিসাবে আর কি পরিচিত, কিন্তু সেখানেও সেই শিল্পাঞ্চল আস্তে আস্তে কোথাও যেন একটু ফিকে হয়ে যাচ্ছে। আপনি একটু আগেই বলছিলেন এই ডানকুনি সুরাটের যে এই করিডোরের মাধ্যমে কি আপনার মনে হয় যে কলকাতা, হাওড়া, দুর্গাপুর শিল্পাঞ্চলের এই যে এই বেল্টটাকে আরো বেশি করে পুনরুজ্জীবিত করবে? দেখো, এই দুর্গাপুর, হাওড়া, মানে 1970 দশকের আগে এইগুলো হচ্ছিল মানে পুরো দেশের অগ্রিম একটা শিল্পের জায়গা, কিন্তু এখন যেখানে এসে দাঁড়িয়েছে এইগুলো কিন্তু অন্য কারণে এরা কিন্তু খবরের শিরোনামে আসছে, যেরকম কয়লা পাচার, গরু চুরি, এইসব কারণে কিন্তু এইসব শিল্পায়নের নাম উঠে আসছে, কিন্তু শিল্পের জন্য দুর্ভাগ্য এটা। হ্যাঁ, অন্যান্য যে আমরা যেখানে বলি যে ফেলিয়ার অফ ইনস্টিটিউশনস, যে ইনস্টিটিউশন ফেল করলে যা যা অ্যাক্টিভিটিস হয় সেই সব অ্যাক্টিভিটি কিন্তু এই শিল্পায়ন গুলোর জায়গায়, যেখানে শিল্প গড়ে ওঠার কথা ছিল, শিল্প তো গড়ে ওঠেনি, শিল্প বন্ধ হয়ে সেসব জায়গায় এইসব এখন অন্যান্য কার্যকলাপ চলছে। এবং তুমি কিন্তু যারা ওইখানে আছে তাদেরকেও দোষ দিতে পারো না। আমি যদি একটা জায়গায় থাকি যেখানে শিল্প থাকবে না, এবং আমি যদি দেখি যে আমার পাশের বাড়ির ভূত ট্রেনের র্যাক ভেঙে বেশ ভালোই পয়সা কামাচ্ছে, আমরা সেই জায়গায় বেসিক্যালি ইকোনমিক্স আমরা যেটাকে বলে পিয়ার গ্রুপ বা কিপিং আপ উইথ দ্য জোননেস। তো এই কিপিং আপ উইথ দ্য জোনস ফ্যাক্টরটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের, যেহেতু কোনো ভালো অ্যাক্টিভিটিস গড়ে ওঠেনি, সুতরাং আমাদের এখন মানে আনফরচুনেটলি এই ছোট ছোট শিল্পগুলোকেও মানে চালাতে গেলে আজকাল শুনি যে তোমার কিছু পয়সা দিতে হবে, বা আলটিমেটলি সেটার দিকেই যাচ্ছে। একটাই শিল্প চলছে কলকাতায়, সেটা আমার চোখে পড়ে, সেটা হচ্ছে যেখানে সেখানে পুকুর বুঝিয়ে আজকাল দেখি ফ্ল্যাট গড়ে উঠছে, অবৈধ শিল্প। না, অবৈধ বা বৈধ নির্মাণ। কিন্তু আমার যেটা প্রশ্ন জাগে, ইনফ্যাক্ট আমি আমার বন্ধুকে এই প্রশ্নটাই করছিলাম, যে কলকাতায় যারা পয়সা বা রুজি রোজগার করে তারা তো বেসিক্যালি কলকাতায় নেই, কিন্তু এরা কিনছে কারা, বা এরা মানে এই ফ্ল্যাট মানে যাচ্ছে কাদের আন্ডারে আর কি, সেটা একটা মনে হয় ডিসকাস করার বিষয় আর কি, কারণ ইন্ডাস্ট্রি নেই কিন্তু কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি। স্যার, আপনি জলপথের কথা বলছিলেন, বিশেষভাবে হুগলি নদীর কথা না বললেই নয়, তার কারণ আমরা মানে নদীমাতৃক দেশ হিসাবে গঙ্গার প্রধান শাখা নদী হিসাবে আমাদের ভাগীরথী হুগলির কথাই সবার আগে উঠে আসে। তো হুগলি এই যে নদীপথ, সেটা কি বাংলার অবহেলিত সম্পদ বলে মনে করেন আপনি? না, দেখো, নদীপথ দিয়ে মানে যুগ যুগান্তর ধরে ব্যবসা হয়ে আসছে, সে চাঁদ সদাগরের জমানা থেকে ব্যবসা হয়ে আসছে। এবার বাজেটে কিন্তু নদী পথগুলোকে কানেক্টেড করার জন্যও কিন্তু অনেক ফান্ড দেওয়া হয়েছে,
এবার ব্যাপার একদম, হচ্ছে একদম। তোমাকে যদি বাণিজ্য করতে হয় তোমাকে তো প্রথমে একটা কারখানা গড়তে হবে। আমার হুম, কাছে হুম, রোড হুম। রয়েছে, পোর্টস রয়েছে কিন্তু কারখানা নেই। তাহলে আমার মানে লাভটা কি ঠিক। হলো? সুতরাং এই যে হুম, অবহেলিত কথাটা বলছো এটা পুরোটাই ঠিক না। যদি আমি আজকের দিনে দাঁড়িয়ে পাট শিল্পটাকে আরো বেশি উন্নয়ন করতে পারি, তখনই দেখবে হুম, হুম। রমরম করে এই হুগলি সেতু, হুগলি নদী দিয়েই কত ব্যবসা বাণিজ্য হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ, এই একদম। মানে যেটা আমরা বলি কন্ডিশনাল আপন হচ্ছে যে তোমার হুম, ইকোনমিক হুম। অ্যাক্টিভিটিটা আমরা কতটা বাড়াতে সক্ষম হলাম এবং ঠিক। তাহলেই দেখবে এই নদীপথ দিয়েও অনেকটাই তোমার অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। সিম্পল হুম, এক্সাম্পল হুম, হুম। আমি যেটা ধরো তৃণমূল সরকারকে একটা তো ওদের ভালো জিনিস বলতে হবে। ওরা কিন্তু হুম, এই যে আগে ধরো দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে বা বেলুড় থেকে বরানগর আসতে বা ধরো হুম, এই হুম। এই 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 ফেরি সার্ভিস গুলো কিন্তু তুমি দেখো যখনই যাবে কিন্তু লোক ইউজ করছে। তো বেসিক্যালি একদম, যদি একদম। ডিমান্ড থাকে এবং হুম, হুম, যদি আমরা কিছু শিল্প গড়ে তুলতে পারি তাহলে দেখবে কিন্তু হুম, হুম। এই নদীপথগুলো দিয়েই বড় বড় জাহাজ কিন্তু মাল বহন করছে বা মাল নিয়ে যাচ্ছে। সো ঠিক, সেদিক ঠিক, থেকে দেখতে গেলে সবই কিন্তু নির্ভর করছে যে আমাদের শিল্পায়ন হচ্ছে কিনা। ঠিক। স্যার এই বিষয়ে পরপর দুটো প্রশ্ন আপনার কাছে রাখছি। মানে এক হচ্ছে যে রাজ্য কি আদৌ এই নদী ভিত্তিক অর্থনীতিকে এতদিনও গুরুত্ব দিয়েছে? এটা কি মনে করেন? আর দ্বিতীয় প্রশ্ন অবশ্যই যেটা আপনার কাছে করতে চাইবো যে এই জলপথে যে সুযোগ সুবিধা, পণ্য আমদানি, রপ্তানি সমস্ত কিছু এটা যদি বৃদ্ধি পায় তাহলে জীবন, পরিবেশ, জীবিকা এই ৩ টের কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে? মানে সেখানে কি কোনো বড়সড় চেঞ্জেস আসতে পারে? সেটা কি পজিটিভ হবে? কি মনে করেন? একদম, একদম। কারণ তোমাকে আমি তো এসব মানে ছোট, ছোট ফেরি সার্ভিস যেগুলো শুরু হয়েছে সেটা দিয়ে সেই উদাহরণ দিয়েই বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের হুম, যদি হুম, হুম। এখানে শিল্পায়ন হয় কতটা লাভ হ্যাঁ। আমরা করতে পারি। আরেকটা এক্সাম্পল দেব, পারাদ্বীপ এর মতো জায়গা বা ধরো তোমার হুম, টিউটিকোরিনের মতো জায়গায় পুরো হুম, একটা হুম, হুম। গড়ে উঠেছে অন দ্য বেসিস অফ আমরা যেটা বলি ডিপ পোর্ট সার্ভিস। ডিপ পোর্ট সার্ভিস হুম, কি? হুম, হুম। সমুদ্রের যে আমরা যে ধরো ইন্ডিয়ার বাইরে যদি আমার মাল পাঠাতে হয় আমার হুম, কারণ বড় বড় জাহাজরা তো আর ওই হুগলি দিয়ে আসতে পারবে না, তো তাকে আমাকে হলদিয়াতে একটা ডিপ পোর্ট টাইপের কিছু একটা ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে এবং যেটা হুম, দেখা গেছে আমরা কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্টের সময় বাংলাদেশকে অনুরোধ করেছিলাম যে চিটাগং এর কাছে আমাদের একটা ডিপ পোর্ট হারবার করতে দেওয়া হুম, হোক। হুম, হুম, আমাদের কেন বাংলাদেশে যেতে হবে আমরা যদি পশ্চিমবাংলায় ওরকম একটা ডিপ পোর্ট হারবার করতে পারি? যেটা তুমি ঠিক, বলার ঠিক। চেষ্টা করছো যে নদী পথে বা জল বহনে আমরা যদি এখানে হুম, কত একটা পুরো শহর গড়ে উঠতে পারে। সেখানে শুধু রুজি রোজগার তোমার যারা পোর্ট বানাচ্ছে তাদের নয়। যারা ধরো যারা তোমার পোর্ট ওইটাকে হ্যান্ডেল করছে, পোর্ট সার্ভিসটাকে হ্যান্ডেল হুম, করছে হুম, হুম। বা জাহাজের ইঞ্জিনিয়ার্স বা জাহাজের যারা মাল ওঠাচ্ছে নামাচ্ছে এই সব একটা বিশাল একটা ইকোনমিক অ্যাক্টিভিটি গড়ে উঠতে পারে। অফকোর্স ঠিক, ঠিক। সেইটার জন্য একটা সদিচ্ছা থাকা দরকার। আমি তো অনেকদিন ধরেই শুনছি হলদিয়াতে একটা বা ওইখানে একটা ডিপ পোর্ট করা হবে, তো এখনো তো হুম, সেটা হুম, হুম। কিছু হয়ে উঠলো না আরকি। সেই। স্যার শুধুমাত্র যে এই বিষয় এই শিল্পগুলোর ক্ষেত্রেই নয় মানে ট্যুরিজম এর ক্ষেত্রেই নয়, আরো একটি বিষয় উঠে এসেছে বাজেটে সেটা হচ্ছে চামড়া, জুতো ইত্যাদি মানে ট্যানারি শিল্প যেগুলো বলতে যাচ্ছি আরকি। হুম, তো হুম। সেখানে বাংলা কি পুরোপুরি সুবিধা নিতে পারবে বলে মনে করেন? দেখো এর জন্য কিন্তু সরকারকে সাধুবাদ দেওয়া উচিত। তার কারণ হচ্ছে তুমি যদি ট্যানারি শিল্প দেখো বা টেক্সটাইল যেটা আমাদের হ্যাঁ, হ্যাঁ। পাট বা জুট বা এই টেক্সটাইল প্রোডাক্ট হুম, যেগুলো হুম, বলে, হুম, 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 এই এই ইন্ডাস্ট্রি গুলো না এগুলো লেবার ইন্টেন্সিভ মোড অফ প্রোডাকশন, মানে হচ্ছে এরা কিন্তু বেশি লেবার এমপ্লয় করে, বেশি লোক হুম, এমপ্লয় করে, হুম, মানে এগুলোতে কিন্তু চাকরি অনেক যোগান হয় আর কি, চাকরি অনেক হুম, ক্রিয়েট হয়। হুম, হুম, অ্যাজ অপোজ হুম, টু তুমি যদি আমাদের কিছু কিছু মেজর এক্সপোর্টস আইটেম দেখো যেরকম রিফাইন্ড হুম, পেট্রোলিয়াম প্রোডাক্ট, রিফাইন্ড হুম, পেট্রোলিয়াম হুম, প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, কে ওইটা প্রডিউস করে? রিলায়েন্স, আদানি, আম্বানিজ। এবার এইগুলো হচ্ছে কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ মোড অফ প্রোডাকশন, মানে এখানে কিন্তু ঠিক। মেশিনই বেশি কাজ করছে, মানে এখানে কিন্তু তোমার হুম, 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 এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা কিন্তু অতটা সহজ নয়। ঠিক একদম। একইভাবে আমি যদি দেখি ধরো তোমার ফার্মাসিউটিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল আইটেমস এইগুলো কিন্তু সব ক্যাপিটাল ইন্টেন্সিভ।
বাংলায় যেগুলো রয়েছে ধরো ট্যানারি বা চামড়া বা ধরো কাপড় বা সুতো, এইসব শিল্পে কিন্তু প্রচুর লোকের চাহিদা রয়েছে, মানে লোকের কাজ করার উপায় রয়েছে। তো সেইগুলো যদি ডেভেলপ করা যায়, আমরা যে বলি যে চাকরি কোথায়, এআই এর জমানায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জমানায় চাকরি চলে যাচ্ছে, কিন্তু এইসব ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো যদি ঠিকভাবে করা যায় না, প্রচুর চাকরি রয়েছে বাজারে। তোমাকে ওগুলোকে ইউজ করতে হবে, যেরকম আমি নার্সিং এর কথা বললাম, সেটাও যদি করা যায় ঠিক, প্রচুর কিন্তু অর্থনীতি লাভ হবে, মানে এই যে ইনকাম ইনইকুয়ালিটি আমরা যেটা দেখছি সেটা অনেকটাই কমে যাবে। তবে স্যার, যেরকম রাজ্যনীতি বর্তমানে রয়েছে, তো সেখানে কি এই অপরচুনিটি রাজ্য হাতছাড়া করতে পারে বলে মনে করেন? এতদিন তো করে এসছে, তো 2011-12 থেকে তো আমরা অনেক আশা করেছিলাম এখানে, মানে অ্যাটলিস্ট চাকরির যোগান হবে, বা তোমাকে দেখলাম সে তুমি পরিযায়ী শ্রমিক নাও বা হাইলি স্কিল লেবার নাও, সবাইকেই অন্য রাজ্যে বা অন্য দেশে পাড়ি দিতে হচ্ছে। সুতরাং একটা আশা রাখা ঠিক, কিন্তু এখন তো আমরা পুরো ওই আশা ভঙ্গের দিকে যাচ্ছি আর কি। তবে স্যার, যদি বাংলাতে শিল্প হয়, ভারী শিল্প আসে বা অনুসারী শিল্পর আরো যদি অপরচুনিটি বৃদ্ধি পায়, সব ক্ষেত্রেই বাংলার স্থানীয় যারা শ্রমিক রয়েছেন, বাংলাভাষী, রাজ্যবাসী, তাদের জন্য কি কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করেন? একদমই তাই। তার কারণ হচ্ছে দেখো, ইন্ডিয়াতে তুমি যদি আমাদের জিডিপি দেখো, এই জিডিপিটা 3টে খাতে হয়, মানে 3টে জায়গা থেকে আসে। একটা হচ্ছে কৃষি, এগ্রিকালচার, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেটা তুমি বললে, আরেকটা হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস মানে হচ্ছে আইটি রিলেটেড বা ব্যাংক, এডুকেশন সিস্টেম, এমনকি যে চার দোকানে কাজ করে সেও কিন্তু সার্ভিস দেয় আর কি। তো এখন একটা যে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, তার সঙ্গে কিন্তু একটা বিশাল, মানে ইন অ্যান্ড অ্যারাউন্ড ইন্ডাস্ট্রি একটা বিশাল সার্ভিসেস এর চাহিদাও বেড়ে ওঠে। কেমন, ধরো তোমার একটা ইন্ডাস্ট্রি করলে, তাহলে যে ট্রান্সপোর্টে যে লরি চালাচ্ছে তার ডিমান্ড বাড়বে, যে মুটে মজুর তোমার কারখানায় গিয়ে ওই মাল ওঠাচ্ছে নামাচ্ছে তার ডিমান্ড বাড়বে, যে ধরো তোমার মূলধনটা ব্যাংকে রাখবে, সেটাও সার্ভিস সেক্টর, তার ডিমান্ড বাড়বে। তুমি ধরো ম্যানেজমেন্টকে দিয়ে কনসাল্টিং করাচ্ছে যে আরো কি কি স্ট্র্যাটেজি লাগবে, সেই কনসাল্টিংটাও একটা সার্ভিস। সুতরাং খালি ম্যানুফ্যাকচারিং এইটা নয় যে আমার উৎপাদন খালি বাড়ছে, উৎপাদনের সঙ্গে সঙ্গে এই কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস যেগুলো আমরা বলে থাকি, যেগুলো অনেকটাই কিন্তু সার্ভিসেসের আন্ডারে পড়ে, সেটাও কিন্তু অনেকভাবে বেড়ে যাবে। এবং সেটা হলে যেটা দেখা যাবে যে পশ্চিমবাংলার একটা সার্বিক উন্নয়নের দেখা দেবে আর কি, এবং দিগন্ত খুলে যাবে আর কি বলেন। একদম সেটাই আমাদের কাম্য, কারণ আমরা সবাই চাই বাংলা যেন আবার পুনরুদ্ধার হোক এবং বাংলা যেন আগের মতো অমহিমায় ফিরে আসুক। তো সেটাই আমাদের একদমই একদম। তবে রাজ্য রাজনীতি বর্তমানে যে প্রেক্ষিতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কি উত্তরবঙ্গ উন্নয়নের পথে রাজ্যের যে পলিসি সেটা কি বাধা হবে বলে মনে করেন? দেখো, রাজ্য তো মানে ইন্ডাস্ট্রির দিক থেকে রাজ্যের কোনো সেরকম আমি তো পলিসি দেখিনি আর কি। তো পুরোই মানে উত্তরবঙ্গ বলো দক্ষিণবঙ্গ বলো, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তো সেরকম কোনো তুমি মানে আমরা যে যার নিরিখে বলি যে একটা ডিস্ট্রিক্ট ইজ বেটার দ্যান আদার্স, হুইচ ইজ পার ক্যাপিটা ইনকাম, তুমি যদি পার ক্যাপিটা ইনকামের নিরিখে দেখো, সেরকম কিন্তু অতটা ডিফারেন্স নেই অ্যাক্রস ডিস্ট্রিক্ট উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ফর এক্সাম্পল, আমি যদি ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম দেখি আর কি, ইন্ডিয়ার টপ 1% পপুলেশনের মধ্যে তোমাকে যদি আসতে হয়, টপ 1%, তাহলে তোমার 22 লাখ টাকা তোমার ইনকাম হলে ইউ আর ইন দ্য টপ 1% অফ দ্য পপুলেশন ইন ইন্ডিয়া। সেখানে গোয়া রয়েছে 45 লাখ টাকা তোমার ইনকাম হলে তুমি ইন দ্য টপ 1% অফ দ্য ইনকাম। উল্টে পশ্চিমবঙ্গতে তোমার সেইটা হচ্ছে 11 লাখ বা 12 লাখের মতো হলে তুমি টপ 1% এর মধ্যে চলে যাচ্ছ। আমি যেটা বলার চেষ্টা করছি, পশ্চিমবাংলার মধ্যে আমি যদি ডিস্ট্রিক্ট গুলো নিই, সেখানে কিন্তু এতটা ডিসপ্যারিটি নেই যেটা রয়েছে ইন্ডিয়ার মধ্যে, লেটস সে কম্পেয়ার বিটুইন পশ্চিমবাংলা, তেলেঙ্গানা অর ফর দ্যাট ম্যাটার গোয়া।
সুতরাং মানে ইউনিফর্মলি ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়নি, সে তুমি উত্তরবঙ্গ বলো বা দক্ষিণবঙ্গ বলো বা নদিয়া বলো হুগলি বলো যে জেলায়। তার কারণ হচ্ছে আমি যার নিরিখে বলবো যে ডেভেলপমেন্ট বা গ্রোথ হচ্ছে সেইটা একটাই মেট্রিক, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, তার জনগণ কত তার আয় হচ্ছে, এবং সেই পার ক্যাপিটা মাথা পিছু ইনকাম যদি আমি দেখি, মাথা পিছু আয় যদি দেখি, সেটা কিন্তু এমনটা ডিফারেন্স নেই পশ্চিমবাংলার মধ্যে। একদম। তো স্যার এই যে 41% কর বন্টন, রাজ্য তারপরেও কেন অভিযোগ থামাচ্ছে না? যদিও রাজ্য এর আগে বহুবার সে মনরেগা হোক কিংবা বাংলার বাড়ি বা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে হোক, বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের একটা মানে এক কথায় কেন্দ্রের বঞ্চনা এই হিড়িকটা তো লেগেই রয়েছে। কিন্তু এত সমস্ত কিছুর পরেও 41% যেখানে কর বন্টন, কিন্তু রাজ্যের কেন অভিযোগ থামছে না? দেখো এগেইন এটা একটা পলিটিক্যাল রিজন। তার কারণ হচ্ছে দেখো জিএসটি হওয়ার ফলে কিন্তু পশ্চিমবাংলা সব থেকে মানে ওয়ান অফ দ্য স্টেট যেটা সব থেকে বেশি বেনিফিটেড হয়েছে। তার কারণ কি, জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তার মধ্যে যেটা তোমার কনজামশন স্টেট আছে, মানে যে স্টেটে তুমি কনজিউম করছো সেই স্টেট কিন্তু বেশি ট্যাক্স পাবে। ইটস নট দ্যাট দ্য প্রডিউসিং স্টেট। তার জন্যই তুমি দেখবে জিএসটি রোল আউট করার আগে যেগুলো ইন্ডাস্ট্রিয়ালি মোর প্রোগ্রেসিভ স্টেটস ছিল, যেরকম মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওরা সব থেকে বেশি জিএসটির বিরোধিতা করেছে। তার ওদের বক্তব্য ছিল কনজিউম করি না, আমরা প্রডিউস করি, এবং কনজাম্পশনটা হচ্ছে বিভিন্ন স্টেটে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু পশ্চিমবাংলা সব থেকে বেশি মানে রাজস্ব আদায় করতে পেরেছে। এমনকি তুমি যদি আবেদন দেখো, মানে ধরো অ্যালকোহল বা সিগারেট রিলেটেড ট্যাক্সেস যেগুলো, ইফ আই এম নট মিস্টেকেন পশ্চিমবাংলা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড বা থার্ড লার্জেস্ট ইন টার্মস অফ ট্যাক্স কালেকশন, রাইট? ফ্রম দিস থিংস মানে হচ্ছে অ্যালকোহল, টোব্যাকো, খৈনি, গুটকা, বিড়ি, এইসবের থেকে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর ট্যাক্স কালেকশন হচ্ছে। তো ব্যাপার হচ্ছে তুমি ট্যাক্স কালেকশন করছো কিভাবে, ইন্ডাস্ট্রি করে নয়, কিন্তু যেহেতু লোকজন কনজিউম করছে সেই বাবদে তুমি ট্যাক্স কালেক্ট করছো। এবং সেই নিরিখে দাঁড়িয়ে তুমি যদি বলো যে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক দিচ্ছে না, আমরা কিছু করতে পারছি না, তুমি নারেগার কথা বললে, নারেগাতে এমনও অনেক দেখা গেছে যে কারণে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রিজন দিয়ে টাকা বন্টন করাটা বন্ধ করে দিয়েছিল, ওরা বলছে অনেক সময় ডুপ্লিকেশন অফ রোল মাস্টার্স, মানে তোমার যে যার বেসিসে টাকা কালেক্ট করা হয় আর কি, যাদের আছে তারাই পুনরায় পাচ্ছে, অথচ যাদের সত্যি নেই, যারা সত্যি নিডি, তারা কিছু পাচ্ছেন না, তারা পাচ্ছে না, এবং তাদের নাম ভারিয়ে হয়তো পার্টির লোকেরা পয়সাগুলো তুলে নিচ্ছে আর কি। সো যখনই দেখবে শিল্পায়ন হচ্ছে না, যখনই দেখবে ইনস্টিটিউশনটা ফেলিওর হয়েছে, তখনই দেখবে এসব করাপশন রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এবং যখন বেড়ে যায় তখন সেন্ট্রাল থেকে তুমি যতই টাকা আনো না কেন, এটা শুধু ফুটে টাকা থাকবে না, কারণ তুমি তো মানে প্রোডাক্টিভ কিছু করছো না, তুমি তো সব আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসে লাগিয়ে দিচ্ছ। একদম। স্যার দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মন্তব্য একটু তুলে ধরতে চাইছি আপনার কাছে। সেটা হচ্ছে প্রথম মন্তব্য, হামটি ডামটি বাজেট, মহিলাদের কিছুই দেননি, গরিব বিরোধী যারা তাদের কিছু দেননি, কৃষকদের কিছু দেননি, সমস্তটাই বাংলা বিরোধী একটি বাজেট, মিথ্যে কথার ফুলঝুরি, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তিনি বলছেন যে বিভিন্ন রকম ভাবে চাষিদের জন্য যেরকমটাই আর কি, বাংলাকে কিছুই দেওয়া হয়নি, চাষিদের জন্য বাজেট নেই, যুবকদের জন্য কিছুই বাজেট নেই, একথাও তিনি বলছেন। কেন্দ্রকে বাজেটটি আর কি একদম সরাসরি নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দিশাহীন বাজেট, বাজেটের কোনো ভবিষ্যৎ নেই, কোনো লক্ষ্য নেই, কোনো দিশা নেই, পেসলেস, বেসলেস, ভিশনলেস একটি বাজেট। কি বলতে চান এই বিষয়ে? অ্যাকচুয়ালি এই বাজেটটা যদি দেখো, ওনারা যদি এটা বলছেন, অ্যাকচুয়ালি তাদের ধন্যবাদ দেওয়ার কথা। তার কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডারে ওনারা কিন্তু আরো বেশি টাকা দিতে পারবেন, যেটা উনি বলছেন যে মা বোনেদের জন্য কিছু নেই, হামটি টামটি বাজেট। তাহলে উনি আর একটু যদি বাড়িয়ে দেন, মানে ওনার তো আরো বেশি মানে লোকে জয় জয়গার করবে। সেদিক থেকে আমি বলবো যে ওনাদের জন্য বাজেট কিন্তু ভালোই হয়েছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছেন না, তার মানে কি ওনার আরো অপরচুনিটি রয়েছে আরো দেওয়ার আর কি, লক্ষ্মীর ভান্ডার বা
অন্যান্য প্রকল্পের থ্রুতে আর কি। বাট জোকস অ্যাপার্ট, যেটা আমি বলার চেষ্টা করছিলাম ইন দ্য ভেরি বিগিনিং, এই বাজেটে হয়তো তুমি মানে ইমিডিয়েট ইম্প্যাক্ট পাবে না, বাট মানে পুরো ব্যাপারটা আমি যখন বুঝিয়ে বললাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা রোডস, পোর্টস, শিক্ষা খাতিরে হোস্টেল করা, বা গ্রামে গঞ্জে প্রাইমারি হেলথ কেয়ার, এইগুলোর দিক থেকে দেখতে গেলে আমার মনে হয়, বা ক্ষুদ্র মাঝারি শিল্পকে যে অনুদান দেওয়ার কথা বলা হয়েছে, আরেকটা যেটা করা হয়েছে বাজেটে, যে এআই ডেটা সেন্টার যদি তুমি করতে চাও, সেখানে যদি কোনো বিদেশি অর্থ আসে বা লগ্নি আসে, সেই লগ্নির উপরে কিন্তু কোনো ট্যাক্স নেওয়া হবে না। তো সেই সব দিক থেকে আমার মনে হয় এগুলো সব লং টার্ম ইম্প্যাক্টের কথা ভেবেই এই বাজেটটা করা হয়েছে। স্যার, পূর্বোদয় কি একটি শুধু স্লোগান নাকি বাংলার ভবিষ্যৎ, কি বলবেন? আমার মনে হয় বাংলার ভবিষ্যৎ করার জন্য যেটা দরকার, একটাই জিনিস করার দরকার, সেটা হচ্ছে শিল্পায়ন। সে তৃণমূল করুক বা বিজেপি করুক, উই ডোন্ট কেয়ার। দ্য থিং ইজ, ওই শিল্পায়নটা করতে হবে। কিভাবে করবে, কোন পার্টি করবে, সেটা বাংলার লোকেই না হয় ডিসাইড করুক আর কি। একদম শেষ প্রশ্ন রাখবো স্যার আপনার কাছে, সেটা হচ্ছে সামনেই 26-এ বিধানসভা নির্বাচন, সেদিকে পাখির চোখ রয়েছে গোটা বাংলার, গোটা দেশের। তা এই যে এই বাজেট, সেটা কি উন্নয়নের বাজেট নাকি 2026-এর আগে কোনো রাজনৈতিক বার্তা? দেখো, উন্নয়ন তো যদি রাজনৈতিক বার্তায় দিতেই হতো, তাহলে কিন্তু যেরকম অনেকেই বলছে যে বিহারের ইলেকশনের আগে বিহারকে অনেক প্যাকেজ দেওয়া হয়েছে, সেই কিন্তু কোনো প্যাকেজ আমরা সেরকম অর্থে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছে সেটা কিন্তু চোখে পড়লো না। এবং ক্রিটিক্সরা এটাই বলবে, তার মানে কি এই যে বিজেপি সরকার বুঝে গেছে হয়তো তাদের চান্স নেই আর কি। তো আমি সেটা জানি না যে আলটিমেটলি কি উদ্দেশ্যে বা দেওয়া হয়েছে কি হয়নি, বাট এটাই বলবো, পশ্চিমবাংলাকে কিন্তু বঞ্চিতও করা হয়নি, কারণ যে যে খাতে ফান্ডিং গুলো করা হয়েছে, ক্ষুদ্র মাঝারি শিল্প, পশ্চিমবাংলার একটা বিশাল শিল্প অ্যাকচুয়ালি ক্ষুদ্র মাঝারি শিল্প, পশ্চিমবাংলার কোনো বড় শিল্প নেই। সেদিক থেকে দেখতে গেলে বাজেট কিন্তু পশ্চিমবাংলার ক্ষুদ্র শিল্পকে অ্যাকচুয়ালি বেনিফিট করবে। ফ্রেট করিডর ধরো, ডানকুনির মতো জায়গাকে আমরা বা দুর্গাপুরের মতো জায়গাকে আমরা যদি ডেভেলপ করতে পারি, ওই ফ্রেট করিডর দিয়ে অনেক ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারি। তো সেদিক থেকে আমার মনে হয় না পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হয়েছে, এবং হোপফুলি যে ভবিষ্যতে যেই সরকার আসুক না কেন, এরা একটু শিল্পায়নের দিকে নজর দেবে, এই বলেই আমি বক্তব্য শেষ করি। একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত ভালোভাবে বাজেট নিয়ে বিশ্লেষণ করার জন্য। সত্যি তো, আমরা এখন যেটা ভাবতে শুরু করেছি, আগামী দিনে সেই ভাবনার ফল যদি আরো অনেক ভালো করে হয়, ভারত যদি আবার পুনরায় জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লয়, তাহলে এর থেকে ভালো একজন ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে আর কি বা হতে পারে। আগামী দিনে বাজেট আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে, রাজনৈতিক থেকে সামাজিক জীবনে কতটা প্রভাব ফেলে, সেটা তো এখন সময়ই বলবে। কিন্তু সব থেকে বড় কথা, নেশনস কামস ফার্স্ট, অর্থাৎ রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের থেকে বেশি ভালো আর কিছুই নয়। আরো অনেকবার আরো অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর আপাতত আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি টানছি। আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে বিশ্লেষণে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।